সেন্টেন্স শিখে কোন স্বর্গে যাওয়া যাবে। আগে বলে রাখি, আমি একটা মানব শরীর আর একটা হাতের মধ্য দিয়ে সমস্ত সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে আজ জানিয়ে দেবো। যে সেন্টেন্সটা কেমন ধরনের সেন্টেন্স, কোন স্থানে কি ধরনের সেন্টেন্স লাগাতে হবে, সেগুলো জানা অবশ্যই সবচেয়ে বেশি প্রয়োজন। ওটা ছাড়া রাইটিং স্কিল কখনো ভালো বা সুন্দর হয়ে উঠবেই না। আমরা যখন কোনো কথা বলছি, সেই কথা বা সেই সেন্টেন্সটা কি ধরনের, আর সেই ধরনের সাথে সাথে যদি আমাদের এক্সপ্রেশন না ম্যাচ হয়, তো সামনের ব্যক্তির কাছে ইমপ্রেশন খুব খারাপ পড়ে। তো দেখো, মানুষকে যদি গঠনগত দিক থেকে, মানে শারীরিক গঠনগত দিক থেকে বিচার করা যায়, তো মানুষ সাধারণত ৩ প্রকার। এক হলো পুরুষ বা ছেলে, এক হলো স্ত্রী বা মহিলা, আর উইথ ডিউ রেসপেক্ট হোক, রাজা দীর্ঘজীবী হোক, তোমার 10টা বউ হোক, তার 5 তলা বাড়ি হোক, আমার শত্রুর 2টো চোখই যেন কানা হয়, আমার 2টো হাতের বদলে 4টে হাত হোক। God, you are looking so gorgeous. You look so amazing. এই যে এই ধরনের কথা সাধারণত শাহরুখ খান সাবস্ক্রাইবড মাই চ্যানেল। জয় হিন্দ, হ্যাপি নিউ ইয়ার, all of you, all the best for the next year, all the good wishes to you and your family members, and thank you to come and watch my video. And I already promised you to make videos on sentence and its all the classifications, so I have arrived here, and thank you again and again. তো আজ আমি কথা দিয়েছিলাম যে সেন্টেন্স নিয়ে আলোচনা হবে, সেন্টেন্সের সকল ক্লাসিফিকেশনস, ভাগ আদি ইত্যাদি, কেন, কোথায়, কি জন্য সেন্টেন্স শেখা প্রয়োজন, কেন সেন্টেন্স শিখে কোন স্বর্গে যাওয়া যাবে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আজ আমরা আলোচনা করব। সে স্বর্গের সিঁড়িতে চড়তে হলে তার আগে সেন্টেন্সের সকল ক্লাসিফিকেশন, সেন্টেন্স কি, এর স্ট্রাকচার, এই সমস্ত কিছু জানতে হবে। তো আমি সবার আগে বলে রাখি, আমি একটা মানব শরীর আর একটা হাতের মধ্য দিয়ে সমস্ত সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে আজ জানিয়ে দেবো, যে সেন্টেন্স কি হয়। এমনভাবে বলবো, এমনভাবে সেন্টেন্সের ক্লাসিফিকেশনগুলো জানাবো, তুমি ভুলবেই না, কোনোভাবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। তো তার আগে আমরা জেনে নিই যে সেন্টেন্স শিখবো কেন। দেখো, সেন্টেন্স শেখার বেশ কয়েক বা বহু উদ্দেশ্য আছে, বা সেন্টেন্স শেখার অনেক বেশি সুফল তো আছেই, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার সবসময় সঙ্গ দেবে, তা হলো রাইটিং স্কিল। সেন্টেন্স স্ট্রাকচার যদি তোমার ঠিকঠাক জানা থাকে, বা সেন্টেন্সের ক্লাসিফিকেশন, বা কোন সেন্টেন্স কোন ভাবে গঠন করা হয়, তার সিনট্যাক্স কি, স্ট্রাকচার কি, এগুলো যদি জানা থাকে, তো তোমার লেখার দক্ষতা বা বলার দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে আগের থেকে। তো আমরা সবার সবচেয়ে যেটা বেশি আমাদের কাজে লাগবে, সেটা হলো রাইটিং স্কিলে সেন্টেন্সের প্রয়োজন। তো রাইটিং স্কিল আমরা লেখার দক্ষতা কোথায় কোথায় ব্যবহার করব, যেমন প্যারাগ্রাফ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, আরো এই ধরনের যত কিছু রাইটিং আছে, যেমন নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, এর সমস্ত কিছুতে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকা খুবই প্রয়োজন। কোনটা কেমন ধরনের সেন্টেন্স, কোন স্থানে কি ধরনের সেন্টেন্স লাগাতে হবে, সেগুলো জানা অবশ্যই সবচেয়ে বেশি প্রয়োজন। ওটা ছাড়া রাইটিং স্কিল কখনো ভালো বা সুন্দর হয়ে উঠবেই না, এ গ্যারান্টি। এছাড়া কমিউনিকেশন, আমরা যখন কথা বলি কারোর সাথে, বা ইংরেজিতে কথা বলবো, বা যে কোনো ভাষায় কথা বলবো, কোন কথাটা কেমন ভাবে বললে সেটা অনেক বেশি সুন্দরভাবে প্রেজেন্ট হবে সামনের ব্যক্তির কাছে, এগুলোর জন্য সেন্টেন্স জানা অবশ্যই প্রয়োজন। যখন আমি কিছু জিজ্ঞাসা করব, যেমন তোমার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, সে কোথায় গিয়েছিল, এই কথাগুলো এইভাবেই প্রশ্নের স্বরেই যদি না বলি, সে কোথায় গিয়েছিল, এমনটা যদি বলি, তো সেটা কি সঠিকভাবে প্রেজেন্ট হচ্ছে? হচ্ছে না, ইটস নট অ্যাপ্রিসিয়েবল। সো আমাদের আগে সেন্টেন্সের সমস্ত ভাগগুলো জানা দরকার, সে সেন্টেন্সগুলো কিভাবে গঠন করতে হবে এগুলো জানা দরকার, তবেই আমরা এই কমিউনিকেশন স্কিল অনেক বেশি বেহতার বা বেটার করতে পারবো। তাছাড়া এক্সপ্রেশন, আমাদের বলার এক্সপ্রেশন, যেমন কোনো প্রশ্নবোধক বাক্য বা কোনো আদেশমূলক বাক্য যদি অনুরোধের সুরে বলা হয়, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম দিস রুম, এই কথাটাকে গেট আউট ফ্রম দ্য রুম যদি এইভাবে বলা হয়, সেটা কি সঠিক এক্সপ্রেশন কি প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। তো প্রত্যেকটা সেন্টেন্স সেটা কি ধরনের সেন্টেন্স আর তার এক্সপ্রেশন কেমন হওয়া উচিত, সেগুলো জানার জন্য আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতেই হবে। এছাড়া ক্লিয়ার থটস, আমাদের থটস গুলোকে ক্লিয়ার ভাবে প্রকাশ করার জন্য, বলার জন্য আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার জানা অবশ্যই প্রয়োজন। তাছাড়া ইমপ্রেশন, আমরা যখন কোনো কথা বলছি, সেই কথা বা সেই সেন্টেন্সটা কি ধরনের, আর সেই ধরনের সাথে সাথে যদি আমাদের এক্সপ্রেশন না ম্যাচ হয়, তো সামনের ব্যক্তির কাছে ইমপ্রেশন খুব খারাপ পড়ে। তো এই জন্য আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার, প্রত্যেকটা সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে তুলে ধরতে হবে, সেটা অ্যাপ্রিসিয়েবল হবে, সেগুলো জানতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে আগে শিখে নিতেই হবে। তো আমি কথা দিয়েছি, একটা মানব শরীর এবং হাতের 5টা আঙুলের দ্বারা আমি সম্পূর্ণ সেন্টেন্স সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা সবাই বিদ্যালয়ে যাও,
আরো সবাই বিদ্যালয়ে যায়, বহু বাচ্চা কাচ্চা সবাই বিদ্যালয়। তো যারা বিদ্যালয়ে শিখতে যায় তাদেরকে কি বলা হয়? শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রায় ছাত্রী কুছ ভি বললো। समझ रहे हो? আর যারা তোমাদেরকে শেখাতে যায় তাদের কি বলা হয়? তারা স্যার, টিচার ইয়ানি শিক্ষক। তো যারা শিখতে যাচ্ছে তারা শিক্ষার্থী। যারা শেখাতে যাচ্ছে তারা কিন্তু শিক্ষক। তো দেখো কাজের ভেদে দুটো আলাদা, আলাদা নাম দেওয়া হলো। আবার তোমাদেরই ইয়ানি শিক্ষক আর শিক্ষার্থীদের অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য কিছু লোকজন ওই স্কুলে, ওই বিদ্যালয়ে মজুদ থাকে। তাদেরকে কি বলা হয়? স্কুল স্টাফ বা স্কুল কর্মচারী বা বিদ্যালয়ের কর্মচারী। তার একটা আলাদা কাজ, তার একটা আলাদা ডিভিশন। তো তার অনুযায়ী বা সেই অনুযায়ী তার একটা আলাদা নাম দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, এই পৃথিবীতে বহু জীব, বহু প্রাণী আছে। আছে কি নেই? আছে না? তো তার মধ্যে আমরা একটা সৃষ্টি, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড जो भी বলল, তার একটা অন্যতম সৃষ্টি আমরা। আর মানুষ চিক চিক यानी গলা ফাড় ফাড় के क्या बोलते हैं? আমরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। মানুষই নাকি সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। তো চলো আজকে মানুষের ধরে কিছু উদাহরণ দেওয়া যাক। দেখো মানুষকে যদি গঠনগত দিক থেকে यानी শারীরিক গঠনগত দিক থেকে বিচার করা যায় তো মানুষ সাধারণত ৩ প্রকার। এক হলো পুরুষ বা ছেলে, এক হলো স্ত্রী বা মহিলা, আর উইথ ডিউ রেসপেক্ট এক হলো নপুংসক, যাদের সচরাচর বাংলায় হিজড়া বলেও পরিচয় আছে বা পরিচিত। তো তারাই প্রত্যেক বাচ্চারা তোমরা সবাই হিজড়ের কোলে দোল খেয়েছো, তারপরে এত বড় হয়েছো। যাই হোক আমরা অতদূর যাচ্ছি না। তো যেমন গঠনগত দিক থেকে মানুষের শরীরকে ৩ ভাগে ভাগ করা হয়, তেমনি বাক্যকে ওই গঠনগত দিক থেকে স্ট্রাকচারাল মানে তার সমস্ত বডি স্ট্রাকচার কেমন হবে তার উপরে ডিপেন্ড করে বাক্যকেও ৩ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো সিম্পল, দ্বিতীয় হলো কমপ্লেক্স, তৃতীয় হলো কম্পাউন্ড। সেম টু সেম বাংলায় সেম ভাগ, শুধু নাম আলাদা। বাংলায় কি নামে ভাগ করা হয়েছে? যেটাকে ইংরেজিতে সিম্পল বলা হচ্ছে সেটাকেই বাংলায় সরল বলছে। যেটাকে ইংরেজিতে কমপ্লেক্স বলছে সেটাকেই বাংলায় জটিল বলছে। যেটাকে ইংরেজিতে কম্পাউন্ড বলছে সেটাকেই বাংলায় যৌগিক বলছে। দেখো সিম্পল হলো একদম সরল বাক্য, একটা স্বাধীন বাক্য, একটাই মাত্র সমাপিকা ক্রিয়াপদ। এ সরল একদম পুরুষদের মতো, হ্যাঁ ভাত খাবো তো খাবো, না তো না খাবো না। আর কমপ্লেক্স হলো জটিল বাক্য, এ অনেকটা মেয়েদের মতো, হ্যাঁ ভালো লাগছে না, ফির ডেকো না, খেতে চলে যাও, কেন ডাকলে না, আমাকে ফেলে কি করে খেলে। তো ওদের হ্যাঁ মানে না, না মানে হ্যাঁ, কখনো কখনো হ্যাঁ কি না, না কি হ্যাঁ, সে বোঝাও মুশকিল হয়ে যায়। তো কমপ্লেক্স সেন্টেন্স অনেকটা লেডিস, মহিলাদের মতো, আমি যখন বোঝাবো তখন দেখতে পাবে। তো কম্পাউন্ড সেন্টেন্স জটিল, সরি যোগ, আর একটা বাকি থাকে কি কম্পাউন্ড বা যৌগিক। এ গেল কেবলমাত্র গঠনের উপরে ডিপেন্ড করে। তো মানুষের শারীরিক গঠন যেমন গঠন ভেদে যেমন ৩ প্রকার, তেমনি বাক্যকে গঠন ভেদে ৩টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এবারে চলে আসি লেফটে, বা ধারে চলে আসি। দেখো ঠিকই যেমন বিদ্যালয়ে কাজের জন্য আলাদা আলাদা মানুষ, বাকি সবাই কিন্তু মানুষ, তো তাদের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, তেমনি বেশ কিছু বাক্য তাদের ভাবের জন্য বিখ্যাত। তো সেই ভাবের উপরে ডিপেন্ড করে তাদের আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। কিছু মানুষ ইন্টারনেটে বিখ্যাত হয় তাদের রূপের জন্য ঠুমকা লাগাকে, আর কিছু মানুষ বিখ্যাত হয় তাদের ইন্টেলিজেন্সের জন্য, বুদ্ধিমত্তার জন্য, তাদের কোয়ালিটির জন্য। বোঝা গেল কথা? তো বাক্যকেও তার ভাবের উপরে ডিপেন্ড করে ৫টি ভাগে ভাগ করা হয়। হাতে কটা আঙুল থাকে? ৫টি। ১, ২, ৩, ৪, ৫। তেমনি বাক্যকেও ভাবের উপরে ডিপেন্ড করে বাক্যকে ৫ ভাগে ভাগ করা হয়। আমি শুরুতেই বলেছিলাম মানব শরীরের উপরে ডিপেন্ড করে বাক্যের ভাগ বুঝিয়ে দেব। তো হাতে যেমন ৫টা আঙুল থাকে, ভাবের উপরে ডিপেন্ড করে বাক্যকে ৫টি ভাগে ভাগ করা হয়। তো আমরা দেখে নিই সেগুলো কি কি। সবার প্রথমে আসে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভকে বাংলায় কি বলা হয়? বিবৃতিমূলক। বিবৃতিমূলক বাক্য, এটা তথ্য আমি তোমাদের বোঝার জন্য লিখেছি। এ বাক্যে কেবলমাত্র তথ্য দেওয়া হয়, ইয়ানি ইনফরমেশন গ্যাদারিং এর জন্য এই ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। আমরা সারা দিনে যত ধরনের কথা বলি তার লগভগ 60% বাক্য এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারেই ব্যবহার করে থাকি। আমি বোঝাবো, যখন অ্যাসার্টিভ বোঝাবো আরো ডিটেইলসে তখন আরো বেশি জানাবো। ২ নম্বরে কি আসে? ইন্ট্রোগেটিভ, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য ইয়ানি যে বাক্যে কোনো কিছু প্রশ্ন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, ইয়ানি প্রশ্ন ছুড়ে দিলে যে অর্থ বা যে স্ট্রাকচারে আমরা কোনো কথা ছুড়ছি, প্রশ্ন বানানোর ছলে সেই বাক্যটা তখন হয়ে যাবে ইন্ট্রোগেটিভ। মানে আমরা কোনো কথা যদি জিজ্ঞাসামূলক ভাবে বানিয়ে ছুরি কারোর দিকে, তো সেই বাক্যের স্ট্রাকচার গঠনটা সেটা দেখতে কেমন হবে, বা তার সেই ভাবটা যেহেতু প্রশ্নবোধক, তো এই বাক্যকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলা হয়। বাংলায় প্রশ্নবোধক বাক্য বলে থাকে। ৩য় নম্বরে কি আসছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ৩টে গুণ চেনার একদম সহজ উপায়। আচ্ছা তার আগে বলে নিই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের চেনার উপায় হলো তার শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, কোশ্চেন মার্ক থাকে। এর ডিটেইলস আমি বলবো আরো, তো ওয়েট ফর দ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্সের ৩টে গুণ থাকে, আদেশ, উপদেশ, অনুরোধ। মানে যে বাক্যে বা যে বাক্যের ভাবে এই ৩টে গুণের যে কোনো একটা দেখতে পাবে, তো সে বাক্য চোখ বন্ধ করে কিসে পড়বে?
না ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে চলে আসবে, সে এই ফ্যামিলির লোক হয়ে যাবে। 3টে গুণের যে কোনো একটা, আই রিপিট, একই বাক্যে 3টে গুণ নয়, 3টে গুণের যে কোনো একটা যে কোনো বাক্যে যদি দেখতে পাও, তো ওই বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ওই ফ্যামিলির অন্তর্ভুক্ত করে দিতে হবে। এন ও ইম্পারেটিভের আধার কার্ড পেয়ে যাবে। তো নেক্সট কি আসছে? অপটেটিভ, ইচ্ছা সূচক। এ বাক্যে ইচ্ছা প্রকাশ করা হয়। তুমি অনেক বড় হও, রাজা দীর্ঘজীবী হোক, তোমার 10টা বউ হোক, তার 5তলা বাড়ি হোক, আমার শত্রুর 2টো চোখই যেন কানা হয়, আমার 2টো হাতের বদলে 4টে হাত হোক, 4টে গাড়ির 5টা চাকা হোক, জবি হোক, এই ধরনের যে ইচ্ছা প্রকাশ করা হয়, হে ভগবান আমি যেন আরো অনেক বড় হই, এই ধরনের যে ইচ্ছা প্রকাশ করা হয়, সেই ধরনের বাক্যগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, যাকে ইংরেজিতে অপটেটিভ বলে, ওই বাংলা ইচ্ছা সূচক বলা হয়। বোঝা গেল? এবার 5 নম্বরে চলে আসি, এক্সক্লামেটরি, বিস্ময়। ও মাই গড, ইউ আর লুকিং সো গর্জিয়াস, হি লুকস সো অ্যামেজিং। এই যে এই ধরনের কথা সাধারণত ফ্যাশন মেরে বলে, তো এই বাক্যে এই যে ভাব প্রকাশ হচ্ছে না, এক্সক্লামেশন ভাব বলে, মানে আবেগ প্রকাশ হচ্ছে, ওয়াও ভেরি নাইস কার ইউ হ্যাভ, এই যে বিষয়, মানে অবাক বা সারপ্রাইজিং যে ভাব বা এক্সপ্রেশন আসছে, ওই কারণে ওই ধরনের বাক্যকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এক্সক্লামেটরি। ভিডিও আরো আগে এগিয়ে যাওয়ার পূর্বে আমি একটা কথা বলে নিই, যারা এই ভিডিও দেখতে এসছে আমি অনেকটা ধরে নেব যে তারা বাক্য সম্পর্কে জানে, বা তবুও আমি আরেকবার বলছি বাক্য কি। দেখো বাংলায় বাক্যের সংজ্ঞা হলো এরকম, বেশ কয়েকটা শব্দ পাশাপাশি বসে একাধিক শব্দ, মানে একের অধিক, মানে একটার বেশি শব্দ, তাকে সহজে একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, তখন ওই শব্দগুচ্ছকে বা শব্দ সমষ্টিকে একত্রে বাক্য বলা হয়। বোঝা গেল কথা? yani ওয়ার্ড 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 বা বেশ কয়েকটা ওয়ার্ডস বা শব্দ একত্রে মিলে যখন সাবজেক্ট কি ভাব প্রকাশ করতে চাইছে, yani সে কি বলতে চাইছে এটা প্রকাশ পায়, তখন ওই ওয়ার্ডস গুলোকে একত্রে সেন্টেন্স বলা হয়। বোঝা গেল? তো বাক্যকে ভাব প্রকাশের উপরে ডিপেন্ড করে 5টা ভাগে ভাগ করা হয়। হাতে যেমন 5টি আঙুল তেমনি 5টি বাক্য। তো তার মধ্যে সবার প্রথমে কি পড়ে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাকে বাংলায় বলা হয় বিবৃতিমূলক বাক্য। বাংলায় কি বলে? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। এই ধরনের বাক্য আমরা চিনব কিভাবে? এই ধরনের বাক্যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়ের তথ্য, মানে ওই সমস্ত বিষয়ের উপরে এই কোনো ব্যক্তির ব্যাপারে, বস্তুর ব্যাপারে, বিষয়ের ব্যাপারে তথ্য দেওয়া হবে, অথবা আলোচনার সময় এই ধরনের বাক্য সবচেয়ে বেশি ব্যবহার হয়, অথবা সমালোচনা, ক্রিটিসাইজ বা ডিসকাস, এই ধরনের সময় আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি করে থাকি। আমরা সমস্ত সারা দিনে যত কথা বলি তার লাগভাগ 50% সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, তার এই অ্যাসার্টিভ আধার কার্ড আছে। তো এবার দেখা যাক আমরা কিছু উদাহরণের দ্বারা দেখবো। সংজ্ঞাতে গেলে ডেফিনেশন তো কিতাবি বাতে, বইয়ের কথা, আমরা উদাহরণের দ্বারা বুঝবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো হয়, কোনগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আরো একটি কথা, ভাব প্রকাশের দ্বারা যতগুলো বাক্য আছে, যে 5টা বাক্য আছে, প্রত্যেকটি বাক্যকে পজিটিভ, নেগেটিভ বা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমি প্রত্যেকটা উদাহরণ বলার সময় এটা বোঝাবো। আই রিপিট, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খাতা কলম নিয়ে যদি বসো তো এটা অবশ্যই লিখে নাও। প্রত্যেকটি বাক্যকে আবার পজিটিভ, নেগেটিভ বা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। বেশ কিছু বইতে কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরেই দেখবে, বাট আমি প্রুফ করে দেবো, প্রমাণ করে দেবো যে সব ধরনের সেন্টেন্সকেই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, yani হা বাচক আর না বাচক, ইতিবাচক বা নেতিবাচক, হা বাচক, হা বোধক অথবা নঙার্থক, এসব আলাদা আলাদা নাম, শুধু নামই দেওয়া হয়েছে, বাকি কাহিনী সব একই। প্রত্যেকটা সেন্টেন্সকেই হা অথবা না, নেতিবাচক অথবা হাবোধক বাক্যে ভাগ করা যায়। তো সবার প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো হবে? আমরা সাধারণত কথা বলে থাকি সারা দিন, মা বাবার সাথে, তোমার সাথে, ঘরের সাথে, ঘরের লোকজনের সাথে, স্কুলে বাক্য, স্কুলে ছাত্র ছাত্রী, শিক্ষকের সাথে সাধারণত যে ধরনের কথাগুলো আলোচনা হয়ে থাকে, সেই সমস্ত বাক্যগুলো সাধারণত তার 50% সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আমরা উদাহরণের দ্বারা বুঝবো। চলো দেখা যাক। সবার প্রথমে বাংলা আগে উদাহরণ দেখে নিই। বাবা মা আমাদের ভালোবাসাকে মেনে নেবে না। এটা একদম সহজ বাক্য। দেখো এটা না বোধক বাক্য, কেন না বাক্যের শেষে না আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কেউ আবার দুভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তো এটা কোন ধরনের সেন্টেন্সের মধ্যে আসছে? নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আসছে, বা নেগেটিভ অ্যাসার্টিভ এর মধ্যে পড়ছে। চলো আমরা পরেরটা দেখি। দিদা দাদুর সাথে দীঘা গেল। সহজ কথা, একদম সিম্পল কথা। তো এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এখানে কেবলমাত্র একটি তথ্য দেওয়া হচ্ছে, আর কিছু না, না কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, না কিছু ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, না আদেশ অনুরোধ, কিচ্ছু বলা নেই, শুধুমাত্র তথ্য, দিদা দাদুর সাথে দীঘা গেল। বোঝা গেল? খেয়াল করো প্রত্যেকটা শব্দের পূর্বে। আচ্ছা ছাড়ো, তারপর দেখো ইংরেজিতে দেখো, রবীন্দ্রনাথ ওয়ান দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ টেগর, yani রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ জয় করেছিলেন বা পেয়েছিলেন। তারপর দেখো, দে আর নট মাই ফ্রেন্ডস,
তারা আমার বন্ধু নয়। দে আর নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু নয়। এই বাক্যে নট এর ইউজ করা হয়েছে, তো এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। উপরেরটা রবীন্দ্রনাথ ওয়ান দ্য নোবেল প্রাইজ, এটা কিন্তু পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট দেখা যাক, পান্ডবাস অ্যান্ড কৌরবাস ফট দ্য কুরুক্ষেত্র। যদি কোনো বানান বা স্পেলিং আমি মিস্টেক করে থাকি তোমাদের নজরে আসে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, অফকোর্স আই উড অ্যাপ্রিশিয়েট দ্যাট, থ্যাংক ইউ ফর দ্যাট। পান্ডবাস অ্যান্ড কৌরবাস ফট দ্য কুরুক্ষেত্র। পান্ডবা আর কৌরবরা মিলে কুরুক্ষেত্রের যুদ্ধ লড়েছিল। পাণ্ডব কারা? পঞ্চ পাণ্ডব ছিল, ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচজন। আর বাকি অপর তরফে কে ছিল? কৌরবরা ছিল, দুর্যোধন, দুঃশাসনেরা ছিল। তো এরা এই উভয়ই চাচতে ভাই, চাচেরে মামেরে ভাই, এরা সবাই মিলে কুরুক্ষেত্রের যুদ্ধ লড়েছিল। তো এখানে কেবলমাত্র একটা তথ্য দেওয়া হলো, আর কিছুই নয়। পান্ডবাস অ্যান্ড কৌরবাস ফর দ্য কুরুক্ষেত্র, বোঝা গেল। নেক্সট, ইউ আর এ নাইস গাই, তুমি একটি খুবই ভালো মানুষ। ইউ আর এ নাইস গাই, এটা একটি পজিটিভ সেন্টেন্সের উদাহরণ, বোঝা গেল। চলো তুমি এবার পরেরটা বলো, এটা পজিটিভ নাকি নেগেটিভ। শাহরুখ খান সাবস্ক্রাইবড মাই চ্যানেল, শাহরুখ খান আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। তুমি এখনো করোনি? আরে জলদি করো, এখনো করোনি? আরে সব নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকন দিয়ে দাবাও। সব সুন্দরভাবে বাংলায় সমস্ত গ্রামার গুলো সরল তালিকায় বোঝার জন্য আমার চ্যানেল। এই চ্যানেল ইউটিউবার কোথাও নেই, এইভাবে তো কোথাও নেই। আই গ্যারান্টিড সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ, সবচেয়ে সরল, সবচেয়ে ফানি এক্সাম্পল আর কোনো চ্যানেলে যদি পাও তো কমেন্ট করে জানিও। শাহরুখ খান সাবস্ক্রাইব মাই চ্যানেল, শাহরুখ খান আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। এটা পজিটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স? কমেন্ট করে জানাও। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে নাকি নেগেটিভ? এটি পজিটিভ নাকি নেগেটিভ? বলেছি অ্যাফার্মেটিভ আর পজিটিভ দুটোই একই কথা। তো পরের সেন্টেন্সে আসি। ইউ ডিড নট লাইক দ্য ভিডিও ইয়েট, তুমি এখনো এই ভিডিওটা লাইক করনি যদিও, বা তুমি যদিও এখন এই ভিডিওটি লাইক করনি। দেখো এই বাক্যে নট আছে, তাহলে এটি কোন ধরনের সেন্টেন্স হচ্ছে? তুমি এখন লাইক করনি, শিগগিরই করো। ইয়ার কি করছো? হোয়াট ইউ ডুইং ম্যান? গো অ্যান্ড লাইক ইট, লাইক দ্য ভিডিও। আরে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাদের একটু মোটিভেশন দাও, আমরা তো তোমাদেরকে দেবো না। কিভাবে শেখাবো ইয়ার? তেল দাও তবেই না বাইক চলবে। কে বাত করো, জলদি করো। তো তো লেখো এই দুটি সেন্টেন্স, কোনটি অ্যাফার্মেটিভ কোনটি নেগেটিভ, বোঝা গেল। চলো পরেরটা চলে আসি। এরপর কোনটা পড়বে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। চলো, হ্যাঁ, তো এবার আমরা কোন বাক্যটা নিয়ে আলোচনা করবো? এটা হলো ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ কথার অর্থ কি? কোনো কিছু ইন্ট্রোগেশন করা, জিজ্ঞাসাবাদ করা, কোনো কিছু জানতে চাওয়া। কথার অর্থ হলো এই, আই এম থ্রোয়িং সাম সেন্টেন্স টু ইউ টু গ্যাদার সাম ইনফরমেশন ফ্রম ইউ। মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দিকে কিছু বাক্য ছুড়ছে, আর সেই বাক্যের দ্বারা সে কিছু ইনফরমেশন গ্যাদার বা জড়ো করার চেষ্টা করছে। তো যে ধরনের বাক্য ছুড়ে আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করি, সেই ধরনের বাক্যকে আমরা কি বলবো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেশন শব্দটা কখনো কখনো না কখনো তো শুনেইছো, টিভিতে তো দেখেইছো, সিআইডি দয়া কুছ কুছ হ্যাপেনিং। ওখানে ইন্ট্রোগেশন হয় যখন তুলে নিয়ে আসে ক্রিমিনালকে, কোনো ব্যক্তিকে, অ্যাকিউজড ব্যক্তিকে, তাকে ইন্ট্রোগেশন করা হয় না? বল, তুই ভাঙিসনি, তুই যাসনি, তুই তাকে তুলিসনি, বাগেরা বাগেরা। এই যে ইন্ট্রোগেশন করা হয়, ওখানে সব ধরনের কথাই বা 90% কথাই, বাক্যই কি হয়? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলবো? তো বাংলায় আমরা একবার দেখে নিই সহজ সরল ভাবে। যে সমস্ত বাক্যে কিছু জানতে চাওয়া হয়, অর্থাৎ প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়। আই রিপিট, যে সমস্ত বাক্যে কিছু জানতে চাওয়া হয়, মানে প্রশ্ন অথবা জিজ্ঞাসা করা হয়, সেই ধরনের বাক্যকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলবো। ইন্ট্রোগেশন থেকে ইন্ট্রোগেটিভ কথাটা এসছে, ইন্ট্রোগেটিভ, এটি একটি অ্যাডজেক্টিভ। ওকে চলো, এই ধরনের বাক্য সাধারণত আবার দুটি ভাগে বিভক্ত। একটি হলো ইয়েস নো, একটা হলো ডেসক্রিপটিভ। এছাড়াও প্রশ্নবোধক বাক্য অলরেডি দুটো ভাগে বিভক্ত, একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, আর একটি নেগেটিভ। আমি বলেছিলাম সব ধরনের বাক্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, হা বোধক আর না বোধক, ইতিবাচক, নেতিবাচক, হা বাচক আর নঙর্থক বলেছিলাম। তো প্রশ্নবোধক বাক্যকে ওই দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এছাড়াও প্রশ্নবোধক বাক্যকে আবার দুটি ভাগে প্রধানত ভাগ করা হয়ে থাকে। একটা হলো ইয়েস নো, মানে যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমরা, যে সমস্ত প্রশ্নের উত্তর কেবল আমরা হা অথবা না দিয়ে দিতে পারি। যেমন তুমি আজ স্কুলে গেছিলে? না, আমি আজ খেয়ে দিয়ে সকালে। এত কিছু দরকারই কি আছে? না। ইয়া তো হ্যাঁ, গেছিলাম তো হ্যাঁ, না গেছিলাম তো না। তুমি কি হোমওয়ার্ক করেছো? হ্যাঁ অথবা না। আচ্ছা, হ্যাঁ আমার সে বাবা ভাই ছিল না, মা কিচেন সেন্টিকে। না তো না, হ্যাঁ তো হ্যাঁ। এত কথার কোনো প্রয়োজন নেই। তাই যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, তারা হ্যাঁ ইয়ানি ইয়েস নো কোশ্চেন। আর যে সমস্ত প্রশ্নের উত্তর ডেসক্রিপটিভ ইয়ানি দীর্ঘমেয়াদী বা অনেক কথার দ্বারা উত্তর দিতে হয়, বা হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, সহজ কথা, হ্যাঁ অথবা না দিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তারা সব ডেসক্রিপটিভ কোশ্চেন। যেমন, তুমি কোথায় থাকো? আমি বাড়ি থাকি।
या तुम्हार जायगार नाम लिखবে, या तो যে জেলা থাকো জেলা গ্রাম कुछ भी हो, कुछ ना कुछ तो लिखना पड़ेगा। তো ওটা তখন ডেসক্রিপটিভ হয়ে যাবে। পরীক্ষা কেমন দিয়েছে? হায় সায় হা দিয়ে হয়? না দিয়ে হবে? না হবে না। চলো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, খোকা বাবু শুনলাম তুমি নাকি মাধ্যমিক পাস করেছো, তা কত মার্কস পেয়েছো? কত পার্সেন্ট মার্কস পেয়েছো? এই যে কথাটা জিজ্ঞাসা করা হলো, হা অথবা না, হা 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 না হবে? হবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর কি হা অথবা না দিয়ে দেওয়া যায়? না, এগুলো ডেসক্রিপটিভ। এদের বিবরণ দিতে হয়। তাই এরা ডেসক্রিপটিভ কোয়েশ্চেনস বলে খ্যাত। বোঝা গেল? তো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা ইয়েস নো টাইপ আর একটা ডেসক্রিপটিভ টাইপ। এখন পয়েন্ট হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেনার উপায় কি? সহজ উপায়, বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। একে ইংরেজিতে কোয়েশ্চেন মার্ক, বাংলায় প্রশ্নবোধক, হিন্দিতেও এই বলে। তো হিন্দি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যাই হোক, যে ভাষায় যাও, क्वेश्चन মার্কের কিন্তু কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ লিঙ্গ পরিবর্তন कुछ भी नहीं होता है। समझ रहे हो ना मेरी बात? যেখানেই যাও, চাঁদে যাও, মঙ্গল গ্রহের পৃথিবীতে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অমনটাই হবে আর নিচে ডটই হবে। বোঝা গেছে? আংশুড়ির নিচে ডট। বোঝা গেল? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটা ইয়েস নো টাইপ আর একটা ডেসক্রিপটিভ টাইপ। এছাড়াও হাবাচক, নাবাচক, মানে ইতিবাচক, নেতিবাচক। ইতিবাচক, নেতিবাচক কথার অর্থ প্রশ্নবোধক বাক্যে যদি কোথাও না, নেই, নয় এই ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তখন সে বাক্যটা নেতিবাচক সেন্টেন্স হয়ে যাবে। সহজ কথা, যদি ওই বাক্যে কোনো না, নেই, নয় না থাকে, তখন সেটা ইতিবাচক। একটা উদাহরণ দিই, এটা করা সম্ভব, সরি এটা করা সম্ভব নয়। যদি একটা বাক্য বলা হয় এটা করা সম্ভব নয়, একটা বাক্য হলো এই বাক্যকে সেম তরিকা মতলব একই অর্থ একই রেখে এমনটা তো বলা যায় এটা করা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, এটা করা অসম্ভব। অথবা এটা কি বলা যেতে পারে, এটা করা সম্ভব নয়। যখন আমি বাক্যটা এটা করা সম্ভব নয় বলছি, yani না, নেই, নয়, যে তিনটে বলেছিলাম, হয়ে গেল না, একটা চুলের মধ্যে ঢুকলো। তো যেহেতু নয় শব্দটা ব্যবহার করা হচ্ছে ওই বাক্যে, তখন ওই বাক্যটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। সহজ, জলের দামে ফলের রস, না করলে করবে মিস। তো বোঝা গেল কথা, না, নেই, নয় বাক্যে থাকলেই নেগেটিভ, না, নেই, নয় বাক্যে না থাকলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। বোঝা গেল? একদম জলের দামে ফলের রস। বাস দেখো, শোনো আর শেখো। চলো আমরা বেশ কিছু উদাহরণ দিয়ে দেখি। তাহলে আরেকবার বলে দিই, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিছু জানতে চাওয়া হয়, প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়, বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। ভলেই তুমি ভাত মাটিতে রেখে খাও, কিন্তু প্রশ্নবোধকের চিহ্ন না দিলে ও বাক্য প্রশ্নবোধক হবে না, হবে না, হবে না। বোঝা গেল? চলো উদাহরণ দেখা যাক। কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তোমার বাস? তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়, ওয়া খুকি। বোঝা গেল? তো দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, আছে কি নেই? দেখো এই বাক্যে কোথাও না, নেই, নয় আছে? রিপিট, কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তোমার বাস? না, নেই, নয় কিছু আছে? নেই। তো এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। এটা শর্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, হয় অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ সেন্টেন্স। বোঝা গেল? চলো নেক্সট আসি। তুমি কি এখনো পাগল আছো? আছো নাকি এখনো? পাগল আছো এখনো? তো বাক্যে কোথাও না, নেই, নয় তো নেই। তো এটা পজিটিভ সেंटेंस হয়ে গেল না? দেখো তুমি हाँ बोलो तो भी फंसोगे, नहीं बोलोगे तो भी फंसोगे। तो कुछ मत बोलो, চুপ রয়ে যাও। তো নেক্সট দেখো, why don't you leave me alone? কেন তুমি আমাকে একা ছাড়ছো না? আহাহাহা! কত দুঃখ বেচারি। চলো দেখো, তো এই বাক্যে দেখো যেহেতু ডোন্ট यानी নট এর ব্যবহার তো হয়েছে, তো এটি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নেগেটিভ সেন্টেন্স कुछ नहीं कर सकते। চলো নেক্সট, হোয়াট ইজ ইওর গোল? তোমার লক্ষ্য কি? কি হবে? দেখো ছোটবেলায় সবাই প্লেন দেখে বলে পাইলট হব। বড় হয়ে পুলিশের পাওয়ার দেখে বলে পুলিশ হব। আর একটু পরে ট্রেন দেখে বলে লোকো পাইলট হব। ফিরে অবশেষে সাইকেল চালিয়ে সাইকেল রাইডই করতে হয়। বাকি তোমার গোল তুমি সেট করো কি করবে। বাট जो भी গোল করো, যাই বলো, সেখানে যদি বোবা বাদে বাকি সমস্ত ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, মানে বোবা যদি না চলে তো ইংরেজি তোমার শিখতেই হবে। বোঝা গেছে কথা? जो भी গোল ফিক্সড করো ইংরেজিতে তোমার শিখতেই হবে। বাধ্যতামূলক। বোঝা গেল কথা? চলো নেক্সট সেন্টেন্স। হোয়াট ইজ ইওর গোল? তোমার লক্ষ্য কি? এটি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, যেহেতু এতে কোনো নট নেই, নট বা নো নেই। নেক্সট, ইজ নট ইট? তাই নয় কি? আমরা কখনো কখনো কথা বলি, জানিস আমি না খুব ক্লান্ত হয়ে গেছি, আজ প্রচুর কাজ করেছি, তার সত্ত্বেও আমি এখনো কিন্তু স্ট্রং আছি বা এই করে হোয়াট এভার, ইজন্ট ইট? তাই নয় কি? এ লেডিস বেলা যাদা ব্যবহার করে। লেডিসরা ছোট ছোট শব্দ, অবভিয়াসলি, অফকোর্স, শব্দ যাদা ব্যবহার করে। অল্প কলসি খালি কলসি বাজে বেশি না, ছোট ছোট শব্দ সবচেয়ে বেশি। বাট ওরা খুব ভালো, ওরা ছাড়া দুনিয়া চলেই না। সৌন্দর্যের প্রতীক তো ওরাই। কে বাত করে? সচ মে ইয়ার। তো ওরা এই ধরনের শব্দ সবচেয়ে বেশি ব্যবহার করে। চলো, ইজন্ট ইট এর মানে কি? তাই নয় কি? তো বাংলা লিখে দিয়েছি যাতে তোমরা এগুলো ব্যবহার করো। আরে মাঝে মধ্যে ইংরেজি বাক্য দুটো এটা বলেই ফেলো। তুমি জানো নাকি সামনের লোক আদৌ তুমি ঠিক বলছো কি ভুল বলছো সে বিচার করার ক্ষমতাও আছে কি? क्या फर्क पड़ता है? अरे बोल दो यार। বলতে বলতে শেখো। লিখতে লিখতে হবে, বলতে বলতে হবে।
যদি না বলো, চুপ থেকে যাও, তো কোনো উপায় নেই। এরপর আমি আরো বেশি কোর্স লঞ্চ করবো এর উপরে। তো তখন তোমরা সরাসরি কথা বলতে পারবে ইংরেজিতে। আর সামনে বসে পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক হবে। তো সেখানে ইংরেজিতে কথা বলার দ্বারা সেই তর্ক বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। এর দ্বারা স্পিকিং স্কিল অনেক বেশি বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে এবং অনেক বেশি কনফিডেন্ট হবে। ওকে, তো সে তোমাদের জানানো হবে। তো নেক্সট সেন্টেন্স, উড ইউ নট কামিং টুমরো? তুমি কি আগামীকাল আসছো না? নটের ব্যবহার হয়েছে, তুমি কি আসবে না? আসবে না তুমি কি? এটা নেগেটিভ সেন্টেন্স, কেন না নট আছে। নেক্সট সেন্টেন্স দেখো, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? HW হোমওয়ার্ক, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। কেন? এখানে কোনো নট, নো এর শব্দের কোনো পাত্তাই নেই, এখানে কোনো চিহ্ন নেই, তো फिर तो ये अफर्मेटिव यानी है बाजूक। नेक्स्ट देखो, डिड यू सब्सक्राइब माय चैनल? सब्सक्राइब कर जाओ, क्या कर रहे हो, कर लो यार, लाइक कर दो, अभी तक नहीं किया कर लो। তো ডিড ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখানে কোনো নো নট নেই, তাই এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। বাকি তুমি তোমার তরফ থেকে একটি পজিটিভ একটি নেগেটিভ সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে দেখাও। তো বুঝে নাও মান যাऊंगा मैं, समझ गए बात। তো আমরা এবার জানবো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলায় কি বলে? অনুজ্ঞাসূচক বাক্য। বরাবর সম্পূর্ণ মেলে না, বাট ঠিক আছে, 95% বাংলা অনুজ্ঞাসূচক বাক্য আর বাংলায় সরি ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স সেম টু সেম। তো এই সেন্টেন্স চিনবো কিভাবে? ওই উপায়, আদেশ উপদেশ অথবা অনুরোধ। यानी বাক্যের এইখানে অর্থ বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি আই রিপিট, প্রশ্নবোধক বাক্য আর এক্সক্লামেটরি সেন্টেন্স यानी ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স বাদে বাকি সমস্ত বাক্যের কিন্তু অর্থ বোঝা একটু ইম্পর্টেন্ট। অপটেটিভ সেন্টেন্সে ফিরবি তো মেয়ে বসে, তো ওটা দেখে তবু চেনা যায়, কিন্তু এই সমস্ত বাক্যগুলো বুঝতে গেলে একটু অর্থ বুঝতে হবে। তো আমরা আরেকবারও দেখে নিই। তো সহজ উপায় সাধারণত বোঝার কি উপায় থাকবে না, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অথবা অনুরোধ এই তিনটে গুণের যে কোনো একটা দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে তো সোজাই দেখা যাবে, যেমন প্লিজ থাকলে সোজা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে। মানে বাক্যের মধ্যে হয় আদেশ অথবা উপদেশ অথবা অনুরোধ, তিনটে গুণের যে কোনো একটা, আই রিপিট, তিনটে গুণের যে কোনো একটা যদি দেখতে পাও তাহলে পাক্কা বুঝে নিও এ বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা একটু উদাহরণ দিয়ে দেখিনি। বাংলা একে অনুজ্ঞাসূচক বাক্য বলে, চলো উদাহরণ দেখে নিই। উদাহরণ কি দেখো, অর্ডার, অর্ডার অথবা কমেন্ট দুটোই একই রকম পড়ে। অর্ডার অথবা কমেন্টের আন্ডারে কেমন ধরনের বাক্য পড়ছে? গেট আউট ফ্রম মাই লাইফ, আমার জীবন থেকে বেরিয়ে, তোমরা না, আমার জীবন থেকে বেরিয়ে যাও। এটা গেট আউট ফ্রম মাই লাইফ, এটা একটা অর্ডার করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে, বেরিয়ে যাও। দ্বিতীয় দেখো, শাট দ্য ডোর, দরজা বন্ধ করো, এটা কমেন্ট বা অর্ডারের মধ্যে পড়ে, বোঝা গেল? তো এটা নিঃসন্দেহে ইম্পারেটিভ সেন্টেন্সের আধার কার্ড পাবে। নেক্সট দেখো, রিকোয়েস্ট, রিকোয়েস্ট কথার অর্থ কি? অনুরোধ করা, কোনো কিছু অনুরোধ, কিছু চাওয়া চাইতে যে অনুরোধ করা। যেমন উদাহরণ দেখো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি না করে থাকো তো করে দাও, আর যদি করে থাকো তো ভিডিওটা লাইক করে দাও, আর যদি সব করা হয়ে যায় তো শেয়ার করো। किसी ने रोका है क्या? कर दो, क्या फर्क पड़ता है, तुम्हारी क्या जाता है, कर दो ना। দ্বিতীয় দেখো, প্লিজ পার্ডন মি দিস টাইম, বা এইবারটা আমার একটু ক্ষমা করে দাও, আমি এইবারটা ক্ষমা করে দাও, ফেল করেছি 2 নম্বর যে, এইবারটা একটু ক্ষমা করে দাও। বাস বাবা মার বলে দিও, আমি তোমাদের হয়ে বাবা মাকে বলে দিচ্ছি এইবারটা ক্ষমা করে দাও, পরের বার ইংরেজিতে একদম 190 পাবে গ্যারান্টি। তবে ভিডিও দেখার পর এটা কিন্তু কথা দিতে হবে, প্রমিস মি দ্যাট ইউ উইল ওয়াচ অল মাই ভিডিওস। ওকে, চলো নেক্সট দেখো, অ্যাডভাইস। অ্যাডভাইস কথার অর্থ কি? উপদেশ দেওয়া, কাউকে কোনো কিছু উপদেশ দেওয়া, বোঝানো এটা করো না, এটা না করা উচিত, এটা করলে আরো বেশি বেটার হবে, এই ধরনের উপদেশ দেয় না। বাড়ির লোকজন বয়স্করা সবসময় উপদেশ দেয়, সর্বদা সদা সকালবেলা উঠবে, সকাল সত্য কথা বলবে, দাঁত ব্রাশ করবে, ওরা কিন্তু করে না, বাট ফির ভি দেতা তো হয়। তো অ্যাডভাইস কেমন? অলওয়েজ স্টে পজিটিভ ইন লাইফ, জীবনে সর্বদা পজিটিভ থাকো। করোনা সিজনের সময় বেশিরভাগ মানুষ যারা জীবনে পজিটিভ মুড রেখে চলছিল তারাই বেঁচে আছে, যারা সাধারণত নেগেটিভ এবং যারা আক্রান্ত হয়েছিল এটা একটু ডিবেটের বিষয়। ফির ভি ওদেরই কথা অনুযায়ী, সায়েন্টিস্ট অথবা ডক্টরসদের কথা অনুযায়ী যারা জীবনে পজিটিভ ছিল তারাই কিন্তু এগিয়ে গেছে এবং অনেক বেশি বেটার। এরকম বহু উদাহরণ, বহু বই পড়ে দেখা যায় যারা জীবনে অনেক পজিটিভ মুড নিয়ে চলে, সবকিছুতে পজিটিভ সেন্স নিয়ে চলে, তারা অনেক বেশি এগিয়ে যায় এবং সহজভাবে তাদের জীবনে অনেক বেশি ডিপ্রেশন থেকে তারা অনেক বেশি দূরে থাকে। তো চলো নেক্সট দেখে নিই। অ্যাডভাইস তাহলে কি? অলওয়েজ স্টে পজিটিভ ইন লাইফ, জীবনে সর্বদা সকারাত্মক, কি বলে, ধনাত্মক চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ডোন্ট রাইড আ বাইক উইদাউট আ হেলমেট। আমি বলেছিলাম সব বাক্যকে ইয়ানি নেগেটিভ পজিটিভে ভাগ করা যায়। দেখো এখানে দেখো, ডু নট রাইড আ বাইক উইদাউট আ হেলমেট, হেলমেট ছাড়া বাইক চড়ো না, হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় বা চালিও না।
এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু নেগেটিভের মধ্যে পড়ে। তাহলে যে সমস্ত গ্রামার বইতে বা যে সমস্ত স্যাররা বলেন যে বাক্যকে ইয়ানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কেবল ইয়েস ইয়ানি হা বাচক আর না বাচকে ভাগ করা যায়, তাহলে এটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়ে গেল। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে হা অথবা না দিয়ে ভাগ করা যায়। বেশিরভাগ বাক্য, বেশ কিছু বাক্য পজিটিভ আছে, কিছু বাক্য নেগেটিভ আছে। ডোন্ট রাইড আ বাইক উইদাউট আ হেলমেট, এটা একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ ইম্পারেটিভের আন্ডারে। চলো নেক্সট দেখি সাজেশন, কাউকে কিছু সাজেস্ট করা। কেমন না, আই সাজেস্ট ইউ টু স্টাডি গ্রামার মোর টু স্পিক ফ্লুয়েন্টলি। আমি তোমাকে এই সাজেস্ট করব যে তুমি গ্রামার আরো বেশি পড়ো, গ্রামার নিয়ে আরো বেশি স্টাডি করো, তাহলে তুমি ইংরেজিতে বা যে কোনো ভাষার গ্রামার যদি পড়ো সেই ভাষা আরো বেশি ফ্লুয়েন্টলি একদম বিনা বাধায় বলতে থাকতে পারবে। বোঝা গেল এ পর্যন্ত? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলা অনুজ্ঞাসূচক বলে। আদেশ, উপদেশ, অনুরোধ এই তিনটি করে যে কোনো একটি যদি দেখতে পাও তো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। উদাহরণগুলো এই, আমি আবারও বলছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং নেবে, আর যদি খাতা কলম নিয়ে বসো তো অবশ্যই খাতা কলমে কিন্তু লিখে নিও, এটা অনেক সুবিধা হবে। এবার অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অপটেটিভ সেন্টেন্সকে বাংলায় প্রার্থনাসূচক বাক্য আবার ইচ্ছাসূচক বাক্যও বলা হয়ে থাকে, বিকজ এই ধরনের সেন্টেন্সে দুই ধরনের গুণ পাওয়া যায়, ইয়া তো প্রার্থনা করা অথবা ইচ্ছা প্রকাশ করা। আই রিপিট, এই ধরনের সেন্টেন্সে ইয়া তো কেউ ইচ্ছা প্রকাশ করে অথবা প্রার্থনা করে, তাই এই বাক্যকে প্রার্থনাসূচক বাক্য বলা হয়। ইংরেজি থেকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এই ধরনের বাক্যের ব্যবহার খুব কম, লগভগ 3 to 5%। বোঝা গেল? তো আমরা উদাহরণের দিকে চলে যাই, দেখি এবার কি ধরনের বাক্যগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। দেখো, উইশ, কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা, মনের বাসনা ইচ্ছা প্রকাশ করছে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হতে পারো বা দীর্ঘজীবী হও, এটা আমার ইচ্ছা যে তুমি দীর্ঘজীবী হও। নেক্সট, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার আশীর্বাদ করুক, এটা আমার ইচ্ছা যে ভগবান বা ঈশ্বর তোমার উপর আশীর্বাদ করুক। নেক্সট, প্রে, প্রে কথার অর্থ কি? প্রার্থনা করা। যখন প্রার্থনা করি আমরা কিভাবে, দেখো, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, এ ধরনের বাক্য আগেকার দিনে খুব চলতো। ভালেই রাজা পছন্দ হোক ইয়া না হোক, জয় তার করতেই হবে। ভালেই বিবির হাতের খানা ইয়ানি বউয়ের হাতের রান্না ভালো হোক ইয়া না হোক, क्या खाना बनाया तुमने, ये तो बोलना ही पड़ेगा, मतलब প্রশংসা তো করতেই হবে। তো রাজা প্রজার অবস্থা বর্তমান, আগে রাজা প্রজাদের উপরে অত্যাচার করতো, এখন বাকিটা বুঝে নাও। তো প্রেতে প্রার্থনা কেমন হয়? লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। নেক্সট, এক্সট্রা বেশ কিছু বাক্য বলছি। মে দ্য অলমাইটি হেল্প ইন দিস ট্র্যাজেডি, এই বিপদে এখন ঈশ্বরই আমাদেরকে রক্ষা করতে পারেন বা সাহায্য করতে পারেন। বোঝা গেল? বা সাহায্য করুক। মে গড ব্লেস আস অল, ব্লেস আস অল, ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দিক বা আশীর্বাদ বর্ষাক। বোঝা গেল? এইবারে এই বাক্য চেনার একটা বেসিক উপায় বলি। অর্থ তো জানা প্রয়োজন, বাট তার সত্ত্বেও বেশ কিছু উপায়। যদি বাক্যের শুরুতে মে থাকে, আই রিপিট, বাক্যের শুরুতে যদি মে থাকে তাহলে বুঝে নিও নিঃসন্দেহে যে এটি অপটেটিভ সেন্টেন্স হবে। কিন্তু মনে রেখো, আই রিপিট, বাক্যের শুরুতে মে থাকতে হবে। বাক্যের মাঝে মে থাকলে কিন্তু চলবে না, সেটা অন্য ধরনের বাক্য হয়ে যাবে, সেখানে ওটা মডেল ভার্বের হিসেবে সোজা বাক্য রচনা হয়ে যাবে। বোঝা গেল? সেটা অ্যাসার্টিভেও আসতে পারে সেই সমস্ত বাক্য। যেমন আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মে আই কাম ইন ম্যাম, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু বুঝে নিতে হবে, তো প্রশ্নবোধক বাক্য আর এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে মেয়ের ব্যবহার কিন্তু হয়েই থাকে, কিন্তু বাক্যের শেষে বোঝার উপায় বা দুটোর মধ্যে আলাদা কিভাবে করবে। দেখা গেল বাক্যের শুরুতে মেয়ে আছে, তো তুমি বুঝতে পারছো না এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাকি অপটেটিভ সেন্টেন্স হবে। কিভাবে? বাক্যের শুরুতে মেয়ে আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের শুরুতে মেয়ে আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই, তো এটা অপটেটিভ সেন্টেন্স। আই রিপিট, বাক্যের শুরুতে মে থাকবে কিন্তু শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তবেই অপটেটিভ সেন্টেন্স হবে। কিন্তু যদি বাক্যের শুরুতে মে থাকে আর শেষে প্রশ্নবোধক চিহ্নও থাকে, তা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। বোঝা গেল কথা? नीचे लुंगी, ऊपर आवर तिलक काटा, ये एक साथ नहीं हो सकता है, अगर हो तो समझ लेना गड़बड़ है। समझ गए बात? चलो ठीक है, तो नेक्स्टটা দেখি। নেক্সটটা কি? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো লাইক করো, কমেন্ট করো, আর তুমি নিজের তরফ থেকে কোনো অপটেটিভ সেন্টেন্সের যদি উদাহরণ জেনে থাকো তো কমেন্ট বক্সে লেখো। বোঝা গেল কথা? চলো নেক্সট, এক্সক্লামেটরি। হ্যাঁ, তো ভাবের জগতের শেষ সেন্টেন্স এক্সক্লামেটরি। আই রিপিট, ভাবের জগতের শেষ, আখরি, খতম, মানে শেষ সেন্টেন্স হচ্ছে এই এক্সক্লামেটরি। এ একদম জলের দামে ফলের রস, না শিখলে হবে লস। চলো দেখা যাক কত সহজ। এক্সক্লামেটরি সেন্টেন্সকে বাংলায় বলা হয় বিস্ময়বোধক বাক্য।
বিস্মিত হয়ে ওরে বাপরে, ও মাই গড, ও মাই গড, হাউ বিউটিফুল। এসব পরে হবে, উদাহরণ দেখে নেবো, এত বেশি এক্সাইটমেন্ট ঠিক না। তো বিস্ময়বোধক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো বিস্ময় প্রকাশ হয়। ইংরেজিতে লিখতে হলে কেমন লিখবে? সেন্টেন্স, আ সেন্টেন্স দ্যাট কনভেজ স্ট্রং ইমোশনস লাইক এক্সাইটমেন্ট, সারপ্রাইজ, স্যাড অর জয়। আন্ডারস্ট্যান্ড? এবার আমরা বাক্য দ্বারা দেখে নেবো এগুলো কি ধরনের উদাহরণ দ্বারা। আচ্ছা, তাছাড়া তার আগে বলে নিই, এই ধরনের বাক্যে ও মাই গড यानी OMG এর ফুল ফর্ম ओ माय गॉड, ओ माय गॉश, ओ माय गॉश या ओ माय गॉड दोनों ही चलता है। ওয়াও, হুররে, এলাস, ওহ, এই ধরনের ইন্টারজেকশন এগুলো কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এখন ইন্টারজেকশন কি তা যদি না জানো, পার্টস অফ স্পিচের ভিডিও দেখো দেখো দেখো, ওই নিচে নিচে নিচে, এই তো ওই চ্যানেলের নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পার্টস অফ স্পিচের ভিডিও ভার, ওখান থেকে দেখতে পারো সবকিছু একদম সলিড দামে ফলের, কি সহজে বলা, উদাহরণগুলো দেখে নিও, একদম সহজ। চলো আমরা এবার বিশ্ববোধক বাক্যটা দেখে নিই। এটা দেখে তাই যাও, হ্যাঁ এটা দেখে তাই যাও। তো বিশ্ববোধক বাক্য কি কাকে বলা হবে? যে সমস্ত বাক্যে অবাক, আনন্দ, দুঃখ এই ধরনের ভাব প্রকাশ হয়ে থাকবে। প্রথমে বলেছি ভাবের উপরে ডিপেন্ড করে, ভাবের জগতে, ভাবের সাগরে ভেসে এই সমস্ত বাক্যগুলো এসছে। মানে তার উপর ডিপেন্ড করে এই ধরনের বাক্যগুলোর নামকরণ করা হয়েছে। তো যে বাক্যে অবাক, আনন্দ, দুঃখ এই ধরনের ভাব প্রকাশ পাবে সে বাক্য হবে বিস্ময়বোধক বাক্য, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স। সেই সমস্ত সেন্টেন্সে ওএমজি, ওয়াও, হুররে, এলাস, ও আরো অনেক কিছু আছে। পার্টস অফ স্পিচের মধ্যে ইন্টারজেকশন সেকশনে যাও, দেখতে পাবে ওখানে বহু উদাহরণ দেওয়া আছে। এই ধরনের ইন্টারজেকশন সাধারণত এই ধরনের বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন এক্সাইটমেন্ট, হঠাৎ ও মাই গড, কেমন? ওএমজি, ইট ইজ গড ড্যাম হট, ও মাই গড, ও মাই গশ, এটা ভীষণ হট, গরম। ওয়াও, আই ওয়াজ নট এক্সপেক্টিং সাচ এ বিউটিফুল অডিয়েন্স লাইক দ্যাট। ওহ, আমি তো এত সুন্দর, এত বড় অডিয়েন্স, এত লোকজন আমি আশাই করিনি, ক্যা বাত হে, থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ, ইউ টু পার্সোনালি। নেক্সট, সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, হোয়াট আ বিউটিফুল মুন দিস ইজ, ও মাই, এইসব रोमांटिक शायरी वगैरह এইসব ওদের हमें मैच नहीं करता है हमसे। তো চলো দেখো, সারপ্রাইজ, হোয়াট আ বিউটিফুল মুন দিস ইজ, এটা কি সুন্দর, ওয়াফা কি সুন্দর চাঁদ, আহা, যার পেটে খিদে তার কাছে তো চাঁদ পোড়া রুটির সমান। হোয়াট এভার। নেক্সট দেখো, হাউ বিউটিফুল ইউ আর, কি সুন্দর তুমি, क्या बात है यार। নেক্সট দেখো, স্যাড মানে দুঃখ প্রকাশ করছে যে সমস্ত বাক্য, যেমন এলাস, হাই, হি ইজ নো মোর, সে আর নেই, সুলটে গেছে, টিকিট কেটেছে, পটল ডাঙায় গেছে, মানে মারা গেছে। এলাস, হাই হাই হাই, হি ইজ নো মোর, সে মারা গেছে, সে আর নেই। নেক্সট, এলাস, হাই, উই কুড নট উইন, আমরা জিততে পারলাম না। বিড়ি খেতে খেতে খেলা করলে আর কোন যেতে হয়। জয়, আনন্দ, আনন্দ প্রকাশ পায় কেমন? হুররে, উই হ্যাভ লার্নড 5 সেন্টেন্সেস, আমরা অবশেষে ভাবের উপরে ডিপেন্ড করে ভাবের ভাগে ভাসতে থাকা 5 ধরনের বাক্য শিখেই ফেললাম। বোঝা গেছে? এবার আমি 3টে বাক্য এখানে দেব। ওই 3টে বাক্য কমেন্ট বক্সে লিখতে হবে কি ধরনের বাক্য। যদি তুমি তা লিখতে পারো তাহলে বুঝবো তোমার পড়াশোনা আজকের দিনে সফল। তোমার ইন্টারনেটের রিচার্জ ঠিকঠাক জায়গায় হয়েছে এবং তা সফলতার সাথে মতলব খতম হলো বা শেষ হলো। তো আমি 3টে বাক্য দিচ্ছি। ওই 3টে বাক্য কি ধরনের বাক্য তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আর বাকি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডস যে সেন্টেন্স গুলো স্ট্রাকচারের উপরে ভিত্তি করে বানানো হয়েছিল বা ক্লাসিফাই করা হয়েছে, ওই বাক্যগুলো নিয়ে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো। বিকজ এই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। তাই জন্য ওটা নিয়ে, ওগুলো নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো সুন্দর উদাহরণগুলো দিয়ে। সব এভরিথিং ইজ রেডি, বাস শুধু আপলোড করতে হবে। আর দেরি হওয়ার জন্য খুবই দুঃখিত। আর বাকি তাহলে ভিডিও দেখতে থাকো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোনো গ্রুপ থাকলে সেখানে সাবস্ক্রাইব সরি আপলোড করে শেয়ার করে দাও। कुछ भी करो बस शेयर होना चाहिए। जहाँ मारो धरो कुछ भी करो, लाइक बटन टैप हो जाना चाहिए। বোঝা গেছে কথা? ও লাল সাবস্ক্রাইব, হ্যাঁ ওটাতে ওটাতেও। বোঝা গেছে কথা? চলো ঠিক है। থ্যাংক ইউ, বাই, জয় হিন্দ।